ডক্টর আইনুল ইসলাম, যদি আপনি আমাকে শুনতে পান, আপনি শুনছিলেন নিশ্চয়ই। আমাদের প্রতিবেদনটিও দেখা যদি সুযোগ হয়ে থাকে বা শোনার সুযোগ হয়ে থাকে, নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন যে এক ধরনের ইসলামী ব্যাংককে ঘিরে এক ধরনের দখলদারিত্ব যে বলুন বা দাবি দেওয়া, যেটাই বলুন না কেন, সেটা চলছে। এখন আমি একটু আপনার কাছে জানতে চাইবো যে এই ব্যাংকটাকে কেন সবাই নিয়ন্ত্রণে নিতে চায়? আপনার বিশ্লেষণটা কি বলে? না, আপনাকে ধন্যবাদ। যে আপনি জানেন যে এই ব্যাংকগুলো, যেটা উনি আমাদের ভাই বললেন, যেটা যে আগের গভর্নর চলে যাওয়ার পরে ব্যাংকগুলোতে অস্থিরতাটা বাড়ছে। উনি থাকাতেও ছিল, এবং বিশেষ করে এই 5টা ব্যাংক তাদেরকে মার্জার করার পরে ব্যাংকগুলোর বিশেষ করে যারা আমানতকারী তাদের মধ্যে একটা অস্বস্তিকর অবস্থা কিন্তু বিরাজ করছিল। তারা ব্যাংকে গিয়ে টাকা পয়সা পাচ্ছিল না, এবং দীর্ঘদিন থেকে কিন্তু এই সমস্যাটা চলছিল। তারপরে ইসলামী ব্যাংকের বিষয়টা দেখুন, এটা নিয়ে তো অনেক হিস্ট্রি আছে, ব্যাকগ্রাউন্ড আছে। বিশেষ করে সর্বশেষ যে ব্যাংক রেজুলেশন অ্যাক্ট যেটা হলো, সেটা কিন্তু কোনোভাবেই এই সেই যে সংস্কারের সঙ্গে এটা কিন্তু যায় না। সুতরাং তখন থেকে কিন্তু মূলত এটা শুরু হয়েছে, এবং সেখানে আমি ওনার সাথে একমত যে কোনো এই ব্যাংকিং সেক্টর, ওপেন ইকোনমির মধ্যে এই কোনো ধরনের রাজনৈতিক প্রভাব যদি কাজ করে, তাহলে কিন্তু ব্যাংকিং সেক্টর কাজ করতে পারে না। সেটি কিন্তু এই ব্যাংকের ক্ষেত্রে হয়েছে। এবং এখানে যারা দেখেন আন্দোলন করছে, আমি দেখলাম খবরে যে যারা আন্দোলন করছে তারা অধিকাংশই কিন্তু একটা রাজনৈতিক দলের কর্মী বা সমর্থক। এইটা যদি হয়, তাহলে তারা তো এই মব করে বিভিন্ন রকম দাবি দেওয়া নিয়ে কিন্তু তারা এসছে। সুতরাং এখানে এই ব্যাংক, এরকম ব্যাংক কিন্তু অর্থনীতিতে কোনো কাজ, মানে ভালো কোনো কাজ দিতে পারবেন না। সুতরাং এই অস্থিরতাটা শুধুমাত্র এই 5টা ব্যাংকের মধ্যেই থাকবে না, এটা কিন্তু অন্যান্য ব্যাংকগুলোর মধ্যেও কিন্তু এটার প্রভাব পড়বে। কারণ হচ্ছে এছাড়াও কিন্তু এই যে যেটা বলা হলো, আমাদের বারাকাত স্যার যখন এই যে বইটা লিখেছেন মৌলবাদের অর্থনীতি, সেখানেও কিন্তু ওনার মূল জিনিসটা, যেটা শিক্ষকের যেটা, সেটা কিন্তু উনি বলেছেন। সেটার পাশাপাশি আহ এটাতে এটাতে আপনি যদি দেখেন, এটাতে আমি দেখেছি আমাদের ছাত্ররা যখন বলতো এসে যে স্যার, ওখানে বিশেষ একটা রাজনৈতিক দলের কর্মী না হলে ওই ব্যাংকে আমাদের চাকরি হয় না। তারা পরে তারা কি নিজেরাই কিন্তু কিছু মানে হাদিস কালাম এটা শিখে গিয়ে তারা ভাইবা দিত আর কি, তারপরে তাদের চাকরি কিন্তু হতো না। তো এই ধরনের একটি ব্যাংক যখন ব্যাংক রেজুলেশনের মাধ্যমে যখন আগের যে যারা মালিক তাদেরকে যখন ফিরিয়ে আনার একটা প্রক্রিয়া যখন শুরু হলো, তখন হয়তো এই যে এনাদের ধারণা যে এটা হয়তো আবার আগের মালিকের কাছে চলে যাবে, এটা একটা কিন্তু অন্যতম কারণ কিন্তু। সুতরাং এমনি তো ব্যাংকের যারা গ্রাহক আছেন, যারা আমানতকারী আছেন, তারা কিন্তু টাকা পাচ্ছেন না, এবং গভর্নমেন্ট, আগের গভর্নর কিন্তু অনেক ইনজেক্ট করেছে এই ব্যাংকগুলোতে, তারপরে কিন্তু তারা সন্তুষ্ট হতে পারছে না। সুতরাং এটা গোড়ায় যদি এটা মানে মিউচুয়াল না করা হয়, স্টেক হোল্ডারদের সঙ্গে কথা না বলে, যাকেই দেখ না কেন, বিশেষ করে চেয়ারম্যান দেখ না কেন, তারা কিন্তু এটা নানান ধরনের ব্যাকগ্রাউন্ড খুঁজে বের করবে, করে কিন্তু এরকম করবে। এখন তারা আসলে কি চায় এটাই মানে ক্লিয়ার না। দেখেন আপনি, তারা ইসলামী ব্যাংকের সমস্যাটা হচ্ছে তারা কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদত্যাগ চাচ্ছে। সে যাই হোক, গভর্নর নিয়ে তো অনেক কথা আছে, আমিও বক্তব্য দিয়েছি মিডিয়াতে যে আগের পৃথিবীর মধ্যে এরকম ইতিহাস নাই এই ধরনের একজন লোককে একজন সেন্ট্রাল ব্যাংকের গভর্নর করা, এবং উনি নিজেও একজন 75 কোটি টাকা সম্ভবত ঋণ খেলাপি, এবং তার এই ব্যাংকিং সেক্টরে কোনো ধরনের প্রায়র কোনো এক্সপিরিয়েন্স নাই। সুতরাং সবকিছু মিলে এখানে আমার মনে হয় যে নোম্যান্স ল্যান্ডে বাংলাদেশের এই আর্থিক প্রতিষ্ঠানগুলো এখন আছে। সুতরাং এটি আমাদের অর্থনীতির জন্য খুবই মানে অশনি সংকেত আমি মনে করি। আইনুল ইসলাম, আরেকটি জিনিস ছোট্ট করে জানতে চাইবো। আইনুল ইসলাম, আপনি যদি আরেকটু জিনিস ছোট্ট করে আমাদেরকে একটু ব্যাখ্যা করতেন, যে আমরা যখন থেকে দেখছি ইসলামী ব্যাংকের বিষয়টি, ধরেন 2017 সালে আমরা মোটামুটি এটা স্পষ্ট হয়ে গিয়েছিল যে এস আলম নানানভাবে তাদের গ্রুপ নিয়ে এই ব্যাংকটিকে নিয়ন্ত্রণের চেষ্টা করেছে বা দখলে নিয়েছে। গণমাধ্যমে প্রতিবেদন নিশ্চয়ই আপনার চোখ এড়ায়নি। এরপরে যখন এই সরকারের, মানে আওয়ামী সরকারের যেটাকে বলা হচ্ছে, সেই সরকারের পতনের পর বলা হতো যে এর আগেই এস আলম অন্তত পক্ষে 10,000 কর্মী সেখানে নিয়োগ দিয়েছিল। আবার এটাও বলা হচ্ছে যে সরকার পরিবর্তনের পর
সেখান থেকেও অন্তর্বর্তীকালীন সরকারের সময় 91,000 কোটি টাকা বেরিয়েও গিয়েছিল। আবার যদি জামায়াতের আমিরের একদম কোর্ট করে তার কথা বলা যায়, 2024 সালে 29 ডিসেম্বর তিনি নীলফামারীতে গিয়ে বলছেন যে না, ব্যাংকটি নাকি আবারও তার মায়ের কোলে ফিরে এসছে। ফলে এই ব্যাংকটা কোনো না কোনো সময় কারো স্বার্থ রক্ষা করেছে, সেটা রাজনৈতিক স্বার্থ, কোনো সময় এটা ক্ষমতার স্বার্থ রক্ষা করেছে। আমানতকারীদের স্বার্থ কখন রক্ষা করলো আসলে এটা রক্ষা করবে কে তাহলে? আমি শুনতে পারিনি প্রশ্নটা। আমি বলতে চাইছি যে এই ব্যাংকটাকে নিয়ে তো নানান সময় খেলাধুলা হয়েছে, তাই নয়? ফলে আমানতকারীদের স্বার্থটা দেখবে কিভাবে? সবাই তো দাবি করছে ব্যাংকটা তাদেরই, বা এটার একদম স্বার্থ ঠিক করতে হলে এই গ্রুপ আসতে হবে। স্বার্থ তো ব্যাংকগুলোর কিন্তু সরকারের একটা দায়িত্ব আছে, কিন্তু সরকারের দায়িত্ব আছে, এবং সরকার কিন্তু সেই আমানতকারীদের স্বার্থের কারণে কিন্তু প্রায় 22,000 কোটি টাকা কিন্তু অলরেডি ইনজেক্ট করেছে এইসব ব্যাংকগুলোতে। সুতরাং তারপরেও কেন হচ্ছে না, মনিটর করছে কিনা, এখানে কেন্দ্রীয় ব্যাংকের কিছুটা শৈথল্যতা আছে অবশ্যই আমরা মনে করি। কারণ তা না হলে টাকা ইনজেক্ট করার পরেও কেন এখানে স্বস্তি ফিরে আসছে না, এটা কিন্তু একটা ভাবার বিষয়। কারণ হচ্ছে এত টাকা দেওয়ার পরেও কিন্তু তারা কেন এই আমানতকারীদেরকে শান্ত করতে পারছে না, এটা একটা বিষয়। এটাও আমি মনে করি যে এটা বাংলাদেশ ব্যাংকের, কেন্দ্রীয় ব্যাংকের এটা একটা ব্যর্থতা আমি মনে করি। কারণ তারা গুরুত্বটা, আমার মনে হয় ওইভাবে গুরুত্বটা দেয়নি, যে এত ক্ষুদ্র ক্ষুদ্র আমানতকারীরা তারা একটা অস্বস্তিকর অবস্থা, অনিশ্চয়তার মধ্যে আছে কিন্তু। সুতরাং ক্ষোভের বহিঃপ্রকাশ তো এভাবেই হবে। সুতরাং আরেকটু পরিষ্কার হই আইনুল ইসলাম, আরেকটু পরিষ্কার হই। এখন ধরুন এই ব্যাংকটির মধ্য থেকে আমরা দেখছি যে ধরেন এস আলম গ্রুপ নেই, আওয়ামী লীগের প্রভাব নেই। এখন কি ব্যাংকটিকে ঘিরে স্পষ্টতই জামাত এবং বিএনপির টানাপোড়েন শুরু হলো কিনা? আপনার প্রশ্ন আমি ভালো করে বুঝছি না কিন্তু। আপনাকে জানতে চাইছি ছোট্ট করে যে এই ব্যাংকটিকে ঘিরে এখন বিএনপি এবং জামাতের টানাপোড়েন শুরু হয়েছে কিনা। না, আমি কিন্তু আপনাকে শুরুতেই বলেছি যে যারা আন্দোলন করছে, এবং এই ব্যাংক তো একটা রাজনৈতিক দলের গ্রিপের মধ্যে আছে, এটা সবাই কিন্তু কাছে স্পষ্ট। এটা এখন শুধু না, যখন আওয়ামী সরকার ছিলেন তখন থেকেও কিন্তু মূলত আমি বলবো যে তাদের কি বলে মালিকানা চেঞ্জ হোক বা কেউ দখল করুক, কিন্তু এটা পুরো ব্যাংকটা কিন্তু ওই বিশেষ একটা রাজনৈতিক দলের নিয়ন্ত্রণে ছিল। যদিও অনেক নিয়োগ হয়েছে চিটাগাং কেন্দ্রিক, কিছু চিটাগাং ওই এস আলমের এরিয়ার কিছু হয়েছে, কিন্তু পরবর্তীতে তাদের চাকরিও তো চলে গেছে এবং তাদেরকে ছাঁটাই করা হয়েছে। সুতরাং এখানে অনেক ধরনের সমস্যা কিন্তু এই ব্যাংকটাকে ঘিরে আছে। সুতরাং যারা আগের তারাও আন্দোলন করছে, এবং যারা এখন যারা আমানতকারী বা যারা আছে তারাও কিন্তু কোনো না কোনো পক্ষকে তারা সমর্থন দিচ্ছে। সুতরাং এটা আমার মনে হয় যে এটার মধ্যে সমস্যা অত্যন্ত জটিল এবং অনেক গভীরে। সুতরাং সেখানে রাজনৈতিকও কিছু বিষয় আছে, যেখানে এখান থেকে অর্থায়ন হয়, যেটা প্রমাণ করেছেন, যার কারণে আজকে বারাকাত স্যার কিন্তু জেলের ভেতরেই আছেন আর কি। ওই তার একটা কারণ জনতা ব্যাংকের তার উপর যে অভিযোগটা, সেটা কিন্তু প্রমাণিত হয়নি। তার মূল কারণ হচ্ছে উনি একটা মৌলবাদের অর্থনীতি, এই একটা বই উনি লিখেছেন। সুতরাং আপনি বুঝতেই পারছেন যে এই ব্যাংকটা আসলে ওই সাধারণত অর্থনীতির যে বিষয়টার চেয়েও রাজনৈতিক বিষয়টা বেশি এখানে গুরুত্ব তাদের কাছে।